প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধনজাত ও মুনাফাজাত যে অধ্যায়টি আছে সে অধ্যায়ের সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। মুনাফাজাত ব্যয় বা প্রদান, যে ব্যয় বা প্রদানগুলো বারবার সংঘটিত হয়, এই ব্যয় বা প্রদানের যে সুবিধা, এই ব্যয় বা প্রদানের সুবিধা পাওয়া যায় স্বল্প সময়ের জন্য। এখানে সুবিধা কথাটি লেখা হয় নাই, কিন্তু এই ব্যয় বা প্রদানের সুবিধা পাওয়া যায় স্বল্প সময়ের জন্য। এই স্বল্প সময়ের জন্য সুবিধা পাওয়ার পরে আবার পুনরায় সেই খাতে আমাকে অর্থটি খরচ করতে হবে। যেমন আমরা বাসার জন্য বা চিন্তা করি বাজার করতে হয়, সবজি কিনতে হয়, মাছ কিনতে হয়, মাংস কিনতে হয়, চাল কিনতে হয়। তো এইগুলো কিন্তু আমাকে বারবার কিন্তু অর্থ খরচ করতে হবে এই খাতে। হয়তো 7 দিন, 5 দিন, 3 দিন, 4 দিন বা 1 মাস যাবে, তারপরে আমাকে পুনরায় এই খাতে অর্থ খরচ করতে হবে। আমরা যে লেখাপড়া করি, খাতা বা কলম কিনে থাকি, এটা কিছুদিন যাবে, ব্যবহার করার পরে শেষ হয়ে যাওয়ার পরে আমাকে আবার নতুন করে কলম বা খাতা কিনতে হবে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে এরকম অসংখ্য ব্যয়ের খাত আছে। বেতন প্রদান করা, মজুরি প্রদান করা, নগদে বা বাকিতে পণ্য ক্রয় করা, বিদ্যুৎ বিল পরিশোধ করা, এরকম অসংখ্য ব্যয়ের খাত আছে। তো এখানে যেমন উদাহরণস্বরূপ যেটা বলা আছে, নগদে ও বাকিতে পণ্য ক্রয়, বেতন প্রদান, আসবাবপত্রের অপচয় ইত্যাদি। আমরা বোঝার সুবিধার্থে এখানে কয়েকটি উদাহরণ এখানে দিয়েছি। ব্যয় বা প্রদানের ক্ষেত্রে সব থেকে সহজ বিষয় হলো যে খাতে অর্থ প্রদান করতে হয় অথবা যে জিনিসগুলো আমরা ক্রয় করি, আগে আমাদের এইটা মাথায় রাখতে হবে। এখন যেমন পণ্য ক্রয় করতে হয়, পণ্য কিন্তু বারবার ক্রয় করতে হয়, বেতন প্রদান করা হলো, ভাড়া প্রদান করা হলো, এইগুলো আমরা কিন্তু নিয়মিতভাবে সেটা প্রদান করে থাকি। এবার দ্বিতীয় যে কথাটি বলা আছে, মুনাফাজাত আয় বা প্রাপ্তি, যে আয় বা প্রাপ্তিগুলো বারবার সংঘটিত হয়, এই আয় বা প্রাপ্তির সুবিধা পাওয়া যায় স্বল্প সময়ের জন্য। যেমন নগদে বা ধারে পণ্য বিক্রয়, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত ভাড়া ইত্যাদি। এইগুলো বাদে কিন্তু আমার আরো কিন্তু অসংখ্য আয়ের খাত আছে। আয় বা প্রাপ্তির ক্ষেত্রে পাওয়া যাবে, অর্থাৎ পণ্য বিক্রয় করা হলো, ভাড়া পাওয়া গেলো, বার্তা পাওয়া গেলো, এটা কিন্তু আমরা গ্রহণ করব বা পাওয়া যাবে। এইটা হলো আমাদের মুনাফাজাত ব্যয় বা প্রদান এবং মুনাফাজাত আয় বা প্রাপ্তির সংজ্ঞা। তবে মুনাফাজাত ব্যয় বা প্রদান আর আয় বা প্রাপ্তির মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেই পার্থক্য সম্পর্কে কিন্তু আমাদের ডান দিকে লেখা আছে, দেখতে পাচ্ছ। মুনাফাজাত ব্যয় অথবা মুনাফাজাত আয় একই, এই উভয় ক্ষেত্রে আমার শর্ত কিন্তু একই থাকবে। আর মুনাফাজাত প্রদান আর প্রাপ্তি, এই দুইটা ক্ষেত্রে আমার শর্ত কিন্তু একই বা বৈশিষ্ট্য কিন্তু একই থাকবে। আচ্ছা, ব্যয় বা আয়ের ক্ষেত্রে শর্তগুলো কি কি? ব্যয় বা আয়গুলো নগদে হতে পারে, অনগদে হতে পারে বা ধারও কিন্তু হতে পারে। আর প্রদান বা প্রাপ্তিগুলো শুধুমাত্র নগদে সংগঠিত হবে। এখানে নগদে সংগঠিত হবে এই কথার অর্থ হলো সেটা নগদ টাকা লেনদেনটি সংগঠিত হতে পারে অথবা চেকের মাধ্যমে কিন্তু সেটা সংগঠিত হতে পারে। আচ্ছা, আমরা এখানে যে উদাহরণটা দেয়া ছিল সেটা নিয়ে আমরা এই পার্থক্যটি আমরা উল্লেখ করি। যেমন নগদে ও বাকিতে পণ্য ক্রয়, বেতন প্রদান, আসবাবপত্রের অপচয়, 1, 2, 3 এবং 4, এই 4টে লেনদেনই কিন্তু আমার মুনাফাজাত ব্যয়ের মধ্যে কিন্তু আসবে। এই 4টে লেনদেনই কিন্তু মুনাফাজাত ব্যয়ের মধ্যে আসবে, কিন্তু এই 4টে লেনদেন কিন্তু কখনোই মুনাফাজাত প্রদানের মধ্যে কিন্তু আসবে না। কারণ প্রদানের সাথে শর্ত হলো সেটা নগদে সংগঠিত হতে হবে। এখন এই বাকিতে পণ্য ক্রয় কিন্তু নগদে সংগঠিত হয়নি, এটা কিন্তু ধারে। আর আসবাবপত্রের অপচয়, এটা কিন্তু অনগদ লেনদেন, এটা কিন্তু নগদ টাকায় সংগঠিত হয়নি। এখন যদি এই 4টা লেনদেন থেকে আমাকে মুনাফাজাত প্রদান বের করতে বলে, তাহলে নগদে পণ্য ক্রয় এবং বেতন প্রদান, শুধুমাত্র এই দুটা লেনদেনই মুনাফাজাত প্রদানের মধ্যে আসবে। আবার যদি মুনাফাজাত ব্যয়টা করতে বলে, তাহলে নগদে ও বাকিতে পণ্য ক্রয়, বেতন প্রদান এবং আসবাবপত্রের অপচয়, এই 4টা লেনদেনই কিন্তু আমাকে ব্যয়ের মধ্যে দিতে হবে। কারণ ব্যয়ের মধ্যে নগদ, অনগদ এবং ধারে সর্বপ্রকার লেনদেনই কিন্তু অন্তর্ভুক্ত হয়ে থাকে। দ্বিতীয় পার্থক্যটা খেয়াল করি।
ব্যয় বা আয়গুলোর জন্য একটা হিসাবকাল থাকে। এই হিসাবকালের আগের ও পরের টাকা কিন্তু কখনোই কিন্তু এখানে আসবে না। আর প্রদান বা প্রাপ্তগুলোর মধ্যে হিসাবকাল, হিসাবকালের আগের এবং হিসাবকালের পরের টাকাটি আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা, আমরা একটু উদাহরণস্বরূপ এখানে পেশ করতে পারি। যেমন 2026 সাল এখন চলছে, আমি একজনকে ভাড়া প্রদান করলাম মোট 50,000 টাকা। এই 50,000 টাকার মধ্যে সে 25 সালের কিছু ভাড়ার টাকা আমার কাছে পেত, সেটা 3,000 টাকা, আমি সেই টাকাও দিলাম। আবার 27 সাল সেটা এখনো আসে নাই, আবার 27 সালের কিছু অগ্রিম ভাড়াও তাকে প্রদান করলাম। এই সব টাকা কিন্তু মুনাফাজাত মানে ওই ভাড়ার মধ্যে যেটা ভাড়া প্রদান করলাম সেটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে মোট ভাড়া প্রদান করলাম 50,000 টাকা, এর মধ্যে আগের বছরে ছিল 3,000 টাকা এবং 2027 সালের ছিল মনে করো 3,000 টাকা। এখন যদি আমাকে মুনাফাজাত প্রদান বলে, তাহলে ভাড়া প্রদান করলাম 50,000 টাকা, এই সম্পূর্ণ টাকা আমাকে প্রদানে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ প্রদানের মধ্যে হিসাবকালের আগের ও পরের টাকা আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু যদি আমাকে মুনাফাজাত ব্যয় বলে, তাহলে 50,000 টাকার মধ্যে হিসাবকালের আগের টাকা ছিল মানে 25 সালের ছিল 3,000, সেটা বাদ দিতে হবে। সেটাকে আমি কখনোই ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না। এবং 27 সালের জন্য যে আরো 3,000 টাকা প্রদান করলাম অগ্রিম, সেটা আমাকে ব্যয় নির্ণয় করার সময় বাদ দিতে হবে, কারণ পরবর্তী হিসাবকালের টাকাও আমরা ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না। তাহলে 3 এবং 3 6,000 টাকা বাদ দিলে 46,000 টাকায় শুধুমাত্র ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষার্থীরা, আমি মুনাফাজাত ব্যয় বা প্রদান সম্পর্কে জানতে পারলাম। এবার আয় বা প্রাপ্তির ক্ষেত্র, যেমন নগদে ও ধারে বিক্রয়, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাটা, প্রাপ্ত ভাড়া ইত্যাদি। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই 6টি লেনদেনই কিন্তু আমার মুনাফাজাত কিন্তু আয়ের মধ্যে আসবে। কিন্তু যদি বলে মুনাফাজাত প্রাপ্তি, কারণ এই প্রাপ্তির মধ্যে দেখো প্রদান ও প্রাপ্তির মধ্যে শুধু নগদে সংগঠিত লেনদেনগুলো আসবে, তাহলে প্রাপ্তির মধ্যে কিন্তু সবগুলো আসবে না, কারণ যে লেনদেনের সাথে নগদ কথা নাই সেটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে ধারে বিক্রয় বাদ যাবে এবং প্রাপ্ত বাট্টা বাদ দিতে হবে। ধারে বিক্রয় এটার সাথে নগদ টাকার কোনো সম্পর্ক নেই, প্রাপ্ত বাট্টা এটার সাথে নগদ টাকার কোনো সম্পর্ক নেই। তাহলে এই নগদে বিক্রয়, প্রাপ্ত কমিশন এবং প্রাপ্ত ভাড়া শুধুমাত্র এই কয়টি লেনদেনই মুনাফাজাত আয়ের মধ্যে যাবে, এই মুনাফাজাত প্রাপ্তির মধ্যে যাবে। আর যদি মুনাফাজাত আয় বলে, তাহলে এই সবগুলো তো আবারও আসবে, এটার সাথে ধারে বিক্রয় এবং প্রাপ্ত বাট্টাও আমাকে মুনাফাজাত আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষার্থীরা, আশা করি মুনাফাজাত ব্যয় বা প্রদান, মুনাফাজাত আয় বা প্রাপ্তি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয় যে সংজ্ঞাটি দেওয়া আছে, মূলধনজাত ব্যয় বা প্রদান, যে সমস্ত খাতে বারবার অর্থ খরচ করতে হয় না, অর্থাৎ একবার অর্থ খরচ করার পর কমপক্ষে 1 বছর বা তারও আরো অনেক বছর এর সুবিধা পাওয়া যায়। কমপক্ষে 1 বছর হতে হবে, এর নিচে কিন্তু না। 1 বছর যেমন 11 মাস, 29 দিন বা 30 দিন, এটা কিন্তু না। 1 বছর এবং তার বেশি 5 বছর, 6 বছর, 7 বছর, যে কে বছর হোক না কেন, তার অধিক সময় বা অধিক বছর আমরা সুবিধা পাবো সেখান থেকে। যেমন এই মূলধনজাত ব্যয় বা প্রদানের মধ্যে কোন কোন লেনদেনগুলো আসে, যেমন স্থায়ী সম্পত্তি ক্রয় বা অর্জন। স্থায়ী সম্পত্তি ক্রয়টা কি? আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, মেশিন ক্রয়, অফিস সরঞ্জাম মানে কম্পিউটার বা ল্যাপটপ, এগুলো ক্রয়, এটা আমাকে ক্রয় করতে হবে। আর স্থায়ী সম্পত্তি অর্জন কি? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো কিন্তু আমাদেরকে অর্জন করতে হয়। স্থায়ী সম্পত্তির মূল্য বৃদ্ধিজনিত বা ব্যবহার উপযোগী করা খরচ। এখন এই স্থায়ী সম্পত্তি করার সাথে আমাদের কিছু খরচ জড়িত থাকে। যেমন মেশিন ক্রয় করলাম, মেশিনটা বিদেশ থেকে আনার জন্য আমদানি শুল্ক পরিশোধ, মেশিনটা প্রতিষ্ঠানে আনার জন্য পরিবহন খরচ প্রদান, মেশিনটা ওই প্রতিষ্ঠানে স্থাপন করার জন্য সংস্থাপন ব্যয়, এরকম স্থায়ী সম্পত্তির সাথে কিছু খরচ কিন্তু জড়িত থাকে। এই খরচগুলোর ফলে ওই সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়, এগুলো আমাকে মূলধনজাত ব্যয়ের মধ্যে আনতে হবে। এবার ব্যবহার উপযোগী করার খরচ। ব্যবহার উপযোগী মানে কি? আমি কারো কাছ থেকে নতুন একটা সম্পত্তি ক্রয় করলাম বা পুরাতন সম্পত্তি ক্রয় করলাম, কিন্তু সেটাকে ব্যবহার করতে পারছি না যান্ত্রিক ত্রুটির কারণে। এখন সেটাকে ব্যবহার করতে গেলে আমাকে মেরামত করতে হবে এবং তারপরে আমাকে সেটা ব্যবহার করতে হবে। যেমন আমরা একটা ব্যক্তির কাছ থেকে সেকেন্ড হ্যান্ড একটা মোটরসাইকেল ক্রয় করলাম। এখন এই মোটরসাইকেল ক্রয় করার পরে সেটাকে ব্যবহার উপযোগী করার জন্য আমাকে 5, 6, 7, 10,000 টাকা বা 15,000 টাকা একটু বড় অঙ্কের খরচ করতে হবে। পার্টস চেঞ্জ করতে হবে,
এগুলো খরচ করার পরে কি হবে, আমি ওই মোটরসাইকেলটি নতুন মোটরসাইকেলের মতো বা আগের থেকে ভালোভাবে ব্যবহার করতে পারবো। এরকম স্থায়ী সম্পত্তি ব্যবহার উপযোগী করার জন্য যে খরচগুলো করা হয় সেটার ফলে কিন্তু ওই স্থায়ী সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়, সেটাকে আমাকে মূলধনজাত ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তবে স্বাভাবিক যে মেরামত ব্যয় সেটা কখনোই মূলধনজাত ব্যয়ের মধ্যে আনা যাবে না, সেটা তোমরা অঙ্ক করার সময় বুঝতে পারবে। তৃতীয় যে বিষয়টি দীর্ঘমেয়াদী খাতে বিনিয়োগ, যেমন এখানে বিনিয়োগ বা সঞ্চয়পত্র ক্রয়, এটা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা আমাকে মূলধনজাত ব্যয়ের মধ্যে ধরতে হবে। এবং আরেকটা আছে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ, যেমন ঋণ, বন্ধক ঋণ, ব্যাংক ঋণ, যদি আমরা এই দায়টা পরিশোধ করে থাকি সেটা আমাদের মূলধনজাত প্রদানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এখন শিক্ষার্থীরা আমি একটা এক্সাম্পল দিই, যেমন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচ প্রদান, সঞ্চয়পত্র ক্রয়, ঋণ পরিশোধ, এখানে 4টে লেনদেনের কথা আমি বলছি। এই 4টে লেনদেন কিন্তু আমার মূলধন জাতীয় প্রদানের মধ্যে আসবে। আসবাবপত্র ক্রয় এটা মূলধন জাতীয় প্রদানের মধ্যে আসবে, আসবাবপত্র করার জন্য পরিবহন খরচ প্রদান এটাও আসবে, সঞ্চয়পত্র ক্রয় এটা মূলধন জাতীয় প্রদানের মধ্যে আসবে, এবং ঋণ পরিশোধ এটা কিন্তু মূলধন জাতীয় প্রদানের মধ্যে আসবে। এখন যদি বলি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে এখান থেকে একটি লেনদেন বাদ যাবে, সেটা হলো ঋণ পরিশোধ। ঋণ পরিশোধ কিন্তু কখনো ব্যয় না। এইটা বাদে আসবাবপত্র ক্রয় আসবে, আসবাবপত্র ক্রয়ের সাথে যে পরিবহন খরচ জড়িত সেটা আসবে, এবং সঞ্চয়পত্র ক্রয়, এই তিনটা আমাকে মূলধনজাত ব্যয়ের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। আর ঋণ পরিশোধটা কখনোই ব্যয়ের মধ্যে আসবে না, সেটা অবশ্যই মূলধন জাতীয় প্রদানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তবে নবম দশম শ্রেণীতে সচরাচর মূলধন জাতীয় প্রদান বের করতে বলে না, সচরাচর বের করতে বলে না, এবং এই জাতীয় লেনদেন এখানে দেয়া থাকে না। তারপর আমি তোমাদের সামনে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন এই অধ্যায়ের সাথে আমাদের আরো কিছু আলোচনা আছে, সেটা আমরা ইনশাল্লাহ সামনের ভিডিওতে নিয়ে আসবো। আজকে তো এই আলোচনাগুলো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।